পানিহাটি এলাকার ফুসফুস বলে পরিচিত অমরাবতী মাঠ। বেশ কিছুদিন ধরেই এই অমরাবতী মাঠটি জমি মাফিয়াদের কুনজরে পড়েছিল। মাঠটি বিক্রি হওয়ার জল্পনা তৈরি হয়। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই জনস্বার্থে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। পাশাপাশি বুধবার ভুয়ো ভোটার চিহ্নিত করে সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার কাজে গতি আনতে বিশেষ পদক্ষেপ নিলেন ব্যারাকপুরের সাংসদ। ব্যারাকপুর লোকসভা এলাকার সমস্ত পুরপ্রধান ও ৭টি বিধানসভার বিধায়কদের নিয়ে বৈঠক ও প্রশিক্ষণ শিবির করলেন তিনি। ভুয়ো ভোটার ধরার কাজ কতটা এগোলো, বিষয়টি নিয়ে কি বললেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দাদা, ভুতুড়ে ভোটার বলছেন আপনার, ভুতুড়ে ভোটারের সংজ্ঞাটা কি? মানে কি? আমরা কোথায়? আমরা বলছি ভুয়ো ভোটার। ভুতুড়ে ভোটার আমাদের ভাষা নয়। আমরা বলছি ভুয়ো ভোটার থাকবে না, আমরা শুদ্ধ ভোটার তালিকা চাইছি। আমরা তো বলছি না ও রাজনৈতিক দলের, ওই রাজনৈতিক দলের, সবাই আমরা বলছি আমরা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হোক, এটাই আমরা চাই। এবং তার জন্য আমাদের যা যা পরিশ্রম করার, যে যে পদ্ধতি অবলম্বন করে আমরা সেটা করবো, এটা আমাদের দলের ব্যাপার। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে দেবে। এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে। সমগ্র এলাকাতে জলাশয় বড় জলাশয়, আমার ছোটবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম। 87 একরের মতো বোধহয় জায়গা আছে। 87 একর আমার যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন। এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার, তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি হবে। ওটা হাইকোর্টে মামলা চলছে, মামলা চলাকালীন কিভাবে? না না, মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের উপর, এই সাবজেক্টের উপরে না। এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে ওখানে চ্যারিটেবল কাজ হয়। এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল, তখনও তার যে পৌর প্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে, কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে। কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি, যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য, আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি, অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি, আমরা এখন ভেস্টেড করে নেব, সরকারি কোনো কাজ হবে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের দলের কি? মুখ্যমন্ত্রী তো সব, তিনি মুখ্যমন্ত্রী, তিনিই দলের চেয়ারম্যান। তার উপরে কেউ আছে? মমতা ব্যানার্জি সব। মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে, এটা হবে না। মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই কোনো দুর্নীতি, মানুষের
মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ততদিন এ রাজ্যে এসব হবে না। দাদা একটা জিনিস সেটা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো তো ইতিমধ্যে আন্দোলনে নেমেছে হ্যাঁ? অমরাবতী মাঠে। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে আন্দোলনে নেমেছে। দলগতভাবে আপনাদের ওখানে এই যে মাঠটাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সেটা অনেক সময় সাপেক্ষ। না না, আপনারা দলগতভাবে কোনো সময় সাপেক্ষ না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না। আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন, তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি? মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছেন। যে মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেব যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, 1 সেকেন্ড সময় নেননি। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, বিরোধীদের কাজ বিরোধিতা করা, পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। মানুষ যেটা চায় মমতা ব্যানার্জি সেটা করে, মানুষ যেটা চায় না মমতা ব্যানার্জি সে কাজ জীবনে কোনো ভুল করে। ওই জায়গাটা নিয়ে কি করবে রাজ্য সরকার? কি করবে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, আমি বলতে পারবো। আমি এখন কথা বলছি দলের একজন লোক হিসেবে, যেটা মমতা ব্যানার্জির নির্দেশে আমি আপনাদের সামনে কথা বলছি। রাজ্য সরকার ওই জমি নিয়ে কি করবে সেটা বলার মতো অবস্থানগত কোনো ভূমিকা আমার নেই। সেটা পুরসভাকে জানিয়ে হবে, পুরোটাই প্রশাসনিক স্তরে হবে, চিহ্নিত করতে পারবো, কিভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবো, সেই সব নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ শিবির ছিল, সেটা আমরা করলাম। 7টা বিধানসভার যারা মূলত ভোটার লিস্টের কাজ করে তাদের সবাইকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সবাই অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখানে যেদিন মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তার পরের দিন থেকে সারা ব্যারাকপুর জুড়ে ভোটার লিস্টের আরো ভালো করে স্ক্রুটিনির কাজ শুরু হয়ে গেছে। স্ক্রুটিনির পদ্ধতিটা কি? না না, ডোর টু ডোর যাওয়া, দেখা যে যার নাম ভোটে আছে সে আদৌ আছে কিনা। কারণ এরকম প্রচুর নাম পাওয়া যাচ্ছে যে এখানেও নাম আছে, বাইরেও নাম আছে। আমরা সেগুলো অনেক জায়গা আছে, হরিয়ানা আছে, পাঞ্জাব আছে, রাজস্থান আছে, বিহার আছে, ইউপি আছে, অনেক রাজ্য আছে, মেঘালয় আছে, ব্যারাকপুর লোকসভার মধ্যেই তো বলছি, পাওয়া যাচ্ছে। আমরা সেই নামগুলো তালিকা করে যথাসময় নির্বাচন কমিশনে জমা করে দেবো। বিজেপি থেকে বলা হচ্ছে যে হিন্দু ভোট মানে হিন্দিভাষী ভোটে ভাঙন ধরাবার জন্য এই চক্রান্ত না, আমার সরকারি যে আপনার যে পদক্ষেপ হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জির সাথে আছে। 21-এর নির্বাচনের ফলাফলে দেখে নেবে। হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জির জন্য এই কারণে 21-এর নির্বাচনের ফলাফলে দেখে নেবে, হিন্দিভাষী অঞ্চলগুলোতে তৃণমূল জিতেছে। হিন্দিভাষী মানুষেরা যদি তৃণমূলের সাথে না থাকতো তাহলে হিন্দিভাষী অঞ্চলের তৃণমূলের বিধায়ক হতো। এক, দ্বিতীয় হচ্ছে হিন্দিভাষী লোকেরা জানে মমতা ব্যানার্জি ছট পুজোয় 2 দিন ছুটি দেয়, আর নরেন্দ্র মোদীর গুজরাটে একদিনও ছুটি হয় না। অতএব হিন্দিভাষীকে কারা সম্মান করে আর কারা করে না হিন্দিভাষী মানুষেরা জানে। সুকান্ত মজুমদার তাদের বক্তব্যের মধ্যে ব্যারাকপুর নিয়ে ভোটার নিয়ে তাদের বারবার বক্তব্য শোনা যাচ্ছে। তো খুব ভালো, ওরা ব্যারাকপুর নিয়েই থাকুক, যাতে আমরা 275টা আসন বিধানসভায় পেতে পারি। ভালো তো, এইটুকু জায়গার মধ্যে থাকুক। বাদ বাকি 294 থেকে 7 বাদ গেলে 287তে আমরা ঘুরে বেড়াবো। ওরা তো যাবে না, ব্যারাকপুর নিয়েই থাকবে। আর এই 7টাই আমি লড়ে নিতে পারবো। আপনারা যেসব জায়গায় 6টা-7টা জায়গায় যেসব কটা জায়গায় আপনারা করেছেন তার মধ্যে হচ্ছে আসাম, না, এরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই, এটা আপনাদের কল্পনা প্রসূত। একটা পোটেনশিয়াল তালিকা ছিল, সেখানে দেখা যাচ্ছে বীরপুর, নৈহাটি এরিয়াতে আপনারা মেনশন করেছেন 76, 83 কিছু 87, 93, না না, এরম ভাবে কেউ করতে পারে, আমি বলতে পারবো না। আমাদের এরম নেই, আমরা সব বুথে করছি। আপনি যে কোনো বুথে যাবেন, গিয়ে দেখবেন স্কুটিনি হচ্ছে। এইটা হলো এতদিন পর কেন এই কাজ হলো? আপনাদের তো সরকার ছিল 10 বছর, 11 বছর, 13 বছর। না না, এটা তো চিফ ইলেকশন এজেন্ট, সেটা দিল্লি দ্বারা পরিচালিত হয়। এটা তাদের উপরে নির্ভর করে, এটা রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। এখানে তো এআরও থাকে, তো এখানকার ডিএম, এসডিও, বিডিও এরা কি ফাইনাল তালিকাটা তো সেন্ট্রাল নির্বাচন চিফ ইলেকশন যিনি অফিসার তিনি অ্যানাউন্স করেন।
অতএব তখন আর ওদের কিছু করার থাকে না। ভোটার তালিকা তো নিচ থেকেই দাদা উপরে যায়, তা নিচ থেকে যখন না না, নিচ থেকে যায়, উপর থেকে ম্যানিপুলেশন হয়, যেরকম ভাবে দিল্লি মহারাষ্ট্রে হয়েছে। বিজেপি বাইরে থেকে ভোটার নিয়ে তালিকায় ওখানে সব নাম ঢুকিয়ে দিয়েছে। তারা সাংগঠনিক ভাবে তার বিরোধিতা করতে পারেনি, ওই জন্য মহারাষ্ট্র দিল্লিতে বিরোধীরা হেরেছে। বাংলায় ওটা হবে না, আমরা প্রথম থেকেই সতর্ক, এবং ডোর টু ডোর স্ক্রুটিনি হবে 294টা বিধানসভা। ভুয়ো ভোটার নিয়ে বিজেপি আদালতে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ব্যারাকপুরে কেন, রাজ্যে? আমি তো তাই ভাবছি, যত ভোটার আছে কিনা সন্দেহ। হ্যাঁ, না না, সেটা তো আমরা নেমেছি বুথে, আমরা ঠিক বার করতে পারবো। আমরা যদি সঠিক মতো আমাদের সব ছেলেরা পরিশ্রম করতে পারে, আমরা বার করে নেবো। বিজেপির পক্ষ থেকে আদালতে যাচ্ছে ভুয়ো ভোটার নিয়ে। যেতে পারে, ওরা তো আদালত ছাড়া নেই, টিভিতে আছে আর আদালতে আছে, আর আপনাদের কিছু গণমাধ্যমে আছে। ওই বিজেপি, বাদ বাকি জায়গায় তো নেই, মানুষের সাথে নেই। না না, শুরু হয়ে গেছে, বেরোচ্ছে, বেরিয়ে গেছে অলরেডি, অনেক নাম বেরোচ্ছে। আমরা একবারে তালিকা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেবো, আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দেবো, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে জমা দেবো। না না, আমি পুরোটা না বলে আন্দাজ এগুলো বলা ঠিক নয়। আমি তো বিজেপির নেতা না, যা ইচ্ছা তাই মনে হলো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা লিস্ট তৈরি করছি, কোথায় বলবো না, আমাদের সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে সব জায়গা থেকেই বেরোচ্ছে, আস্তে আস্তে আরো যত দিন যাবে বেরোবে। না না না, ঢুকিয়ে রাখা হয়েছিল, ধরুন এরকম অনেকগুলো কারণ আছে, রিজিন আছে। ব্যারাকপুরের বলে না, এইসব জায়গায় রিজিন আছে, কেউ এখানকার লোক বাইরে কাজ করে, এসব ব্যাপার পদ্ধতিগত ব্যাপার আছে, ওগুলো আমরা দেখে নিয়েছি। আমরা দেখুন, আমি ওরম ভাবে বলবো না, ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না। আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না, সেরকম ভোটার লিস্ট হবে। গতকাল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন যে পরিবারের লোক না, পাশের বাড়ির লোককে পরিবারে ঢুকিয়ে দেওয়া হয়। আমি বলতে পারবো না, আমি সুমনদের সাথে কথা বলে উত্তর দেবো। না না, জেনুইন ভোট কাটবে কি করে? জেনুইন ভোট কাটা যায় না, কোনোদিন কাটা যায় না। একটা ভোট কাটতে গেলে ফর্ম 7 জমা দিতে হয়, ফর্ম 7 জমা দিলে তার ইন্সপেকশন হয়। একটা কাঁচরাপাড়ার দিকপুর বিধানসভা একটা 7 নম্বর ওয়ার্ডের ফ্যামিলি সবার আছে ওর নাম। না না না, তাহলে যখন ইন্সপেকশন এসেছিল, কেউ ফর্ম 7 ওর বিরুদ্ধে ভরে দিয়েছিল, কেউ যখন ইন্সপেকশন এসেছিল। আরে এটা হয় নাকি? হতে পারে না, তাকে বলুন আবার অ্যাপ্লিকেশন। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।